নবান্ন। যতীন্দ্রনাথ সেনগুপ্ত। কবি পরিচিতি: যতীন্দ্রনাথ সেনগুপ্ত পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার পাতিলপাড়া গ্রামে 1887 খ্রিস্টাব্দের 26শে জুন জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দ্বারকানাথ সেনগুপ্ত। যতীন্দ্রনাথ পেশায় ছিলেন একজন প্রকৌশলী। দুঃখকে জীবনের চূড়ান্ত সত্য বলে জেনেছিলেন তিনি। মধ্যবিত্ত বাঙালি, শ্রমজীবী, কৃষিজীবী মানুষের স্বপ্ন ও বাস্তবের সংঘাতকে তিনি কবিতায় তুলে ধরেছেন। কল্পনাবিলাস কিংবা ভাবালুতায় ছিল তার চরম অবিশ্বাস। নতুন ধরনের কবিতা রচনা করে রবীন্দ্রনাথের অনুসারী কবিদের নতুন দৃষ্টি দিয়ে চারপাশের জগৎকে দেখার আহ্বান জানিয়েছিলেন তিনি। তার এই নবীন দৃষ্টিভঙ্গি পরবর্তীকালের অনেক কবিকেই প্রভাবিত করেছিলেন। বিষয় ও গঠনের দিক থেকে তিনি কবিতাকে ঢেলে সাজাতে আগ্রহী ছিলেন। একেবারেই দৈনন্দিন জীবনের নানা কিছু যে শিল্পের সীমা লঙ্ঘন না করেও অনায়াসে কাব্য বিষয় হতে পারে, তার পরিচয় রয়েছে তার কাব্যে। সেই সঙ্গে তার কাব্যে স্থান পেয়েছে গদ্যসুলভ শব্দ ও উপমার অভিনবত্ব। তার কবিতার বক্তব্য যেমন সমকালীন সাহিত্যিকদের চমক লাগিয়েছিল, তেমনি তার বলার ভঙ্গি পাঠককে করেছিল মুগ্ধ। যতীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ মরীচিকা। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে মরুশিখা, মরুমায়া, সায়ম, ত্রিয়ামা, নিশান্তিকা প্রভৃতি। শেষ বয়সে তিনি হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো, কুমার সম্ভব প্রভৃতি চিরায়ত সাহিত্যের অনুবাদ করেছিলেন। তিনি 1954 খ্রিস্টাব্দের 17ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। এসেছো বন্ধু, তোমার কথাই জাগছিল ভাই প্রাণে, কাল রাতে মোর মই পড়ে গেছে ক্ষেত ভরা পাকা ধানে। ধান্যের ঘ্রাণে ভরা অঘ্রাণে শুভ নবান্ন আজ, পাড়ায় পাড়ায় উঠে উৎসব বন্ধ মাঠের কাজ। লেপিয়া আঙিনা দেয় আলপনা ভরা মড়াইয়ের পাশে, লক্ষ্মী বোধহয় বাণিজ্য ত্যাজি এবার নিবসে চাষে। এমন বছরে রাতারাতি মোর পাকা ধানে পড়ে মই, দাওয়ার খুঁটিতে ঠেস দিয়ে বসো সে দুঃখের কথা কই। বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, আশা আতঙ্কে খেয়াল ছিল না কোথা দিয়ে কাটে দিন। দুর্যোগে সবে বালির বাঁধনে বাঁধেনু বন্যা ধারা, বুকে রক্ত জল করে কভু সেচনু পাণ্ডু চারা। কার্তিকে দেখি চারিদিকে একই, এবার তো নহে ফাঁকি, পাঁচরঙা ধানে ছক্কাটা মাঠ জোড়ায় চাষার আখি। অঘ্রাণে থাকে থাকে কাটিয়া তোলার খামারে গোলায় যাহারে যেমন পাকে। আমি রোজ ভাবি ফসলটা নাবি আরো কটা দিন যাক, ভরা অঘ্রাণে ঘটে না তো কোনো দৈব দুর্বিপাক। মড়াই সারাই শেষ করে সবে খামারে দিয়েছি হাত, কালকে হঠাৎ বন্ধু দোহাই তুলনা কহাই হইনু অপ্রলঘু, ক্ষমা কর সখা বন্ধ করিনু তুচ্ছ ধানের গল্প। শব্দার্থ ও টিকা। নবান্ন ফসল কাটার উৎসব। গ্রাম বাংলায় প্রতি বছর হেমন্তকালে ঘরে ফসল তোলার উপলক্ষে নাচ গান সহ নতুন ধানে তৈরি নানা রকম খাবারের আয়োজনের মধ্য দিয়ে আনন্দ ঘন পরিবেশে পালিত হয় নবান্ন উৎসব। মই পড়ে গেছে ক্ষেত ভরা পাকা ধানে। পাকা ধানে মই দেওয়া একটি বাংলা প্রবাদ। এর অর্থ হলো প্রায় সম্পন্ন কোনো কাজ পণ্ড করা, অন্যের ক্ষতি করা। জমিতে মই দেওয়া হয় বীজ বোনা কিংবা চারা লাগানোর আগে, মাটিতে নরম ঝুরঝুরে করার জন্য। কিন্তু যে জমি ফসলে পূর্ণ, যখন ফসল কাটার সময় আসন্ন, তখন মই দিলে তো সব ফসল নষ্ট হয়ে যাবে। ক্ষতি বোঝাতে ব্যবহৃত এই প্রবাদটিকে কবি কৌশলে তার কবিতায় ব্যবহৃত করেছেন। আলপনা গ্রামে বিভিন্ন উৎসব উপলক্ষে বাড়ির আঙিনায় হাতে আঁকা নকশা। ঐতিহ্যগতভাবে আতপ চাল বেটে তার সঙ্গে প্রয়োজনীয় পরিমাণ জল এবং নানা রকম রং মিশিয়ে আলপনার উপকরণ প্রস্তুত করা হয়। ইদানিং সিনথেটিক রং দিয়েও আলপনা আঁকা হয়। মড়াই হোগলা, বেত ইত্যাদি দিয়ে তৈরি শস্য জমা রাখার বড় আধার, ধানের গোলা। লক্ষ্মী বোধহয় বাণিজ্য ত্যাজি এবার নিবসে চাষে। প্রচলিত একটি প্রবাদ আছে, বাণিজ্যে বশত লক্ষ্মী, অর্থাৎ ব্যবসায় বাণিজ্যে প্রচুর অর্থ লাভ হয় তথা ধনসম্পদের দেবী লক্ষ্মীর আগমন ঘটে।
আলোচ্য কবিতায় কবি প্রবাদটিকে পাল্টে দিয়েছেন। কবিতায় বর্ণিত কৃষকের মাঠে এবার এমন ফসল হয়েছে যে কৃষকের মনে হয়েছে লক্ষ্মী দেবী এবার বাণিজ্যের পরিবর্তে ফসলের ক্ষেতে বিরাজ করেছেন, আর তাই প্রচুর অর্থ প্রাপ্তির সম্ভাবনা কৃষককে আনন্দ স্বপ্নে বিভোর করছে। দাওয়া, ঘরের আঙিনা। বালির বাঁধনে বাঁধিনু বন্যা ধারা। বাংলা প্রবাদ বালির বাঁধকে কবি শৈল্পিক ভাবে এই কবিতায় ব্যবহার করেছেন। বালির বাঁধের অর্থ হলো এমন কিছু যা ক্ষণভঙ্গুর। কবি ফসল বাঁচানো লক্ষ্যে সকল দুর্যোগ ও ধ্বংসের বিরুদ্ধে নিজের যথাসাধ্য চেষ্টাকে কাজে লাগিয়েছেন, কিন্তু তার সবই বালির বাঁধের মতো শেষ পর্যন্ত বিফলে গেছে। বুকের রক্ত জল করে কভু সেচনু পাণ্ডু চারা। কৃষকের ফসল ফলানোর অপরিহার্য শর্ত হলো পর্যাপ্ত জলসেচের ব্যবস্থা। এদেশের প্রেক্ষাপটে এই সেচ ব্যবস্থাও কখনো হয়ে ওঠে অনিশ্চিত। নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে বাংলার কৃষক তার ফসলের মাঠ সেচ দিয়ে সজীব রাখে। মলিন মৃতপ্রায় চারাকে বাঁচিয়ে রাখার প্রাণপণ শ্রম ঢালে। পাণ্ডু, ফ্যাকাশে মলিন পাঁচরঙা ধানে ছক্কাটা মাঠ। গ্রাম বাংলায় কাঁচা পাকা ধানে ভরে থাকা সীমানা নির্দেশিত ফসলের মাঠগুলোর সৌন্দর্য এই বঙ্গকৃতে তুলে ধরা হয়েছে। নাবি, দেরিতে হয় এমন দুর্বিপাক, বিপদ, দুর্যোগ। মড়াই সারাই, গোলা মেরামত। অপ্রগলভ, অচঞ্চলী বিনয়ী, আচরণের শালীন। পাঠ পরিচিতি। যতীন্দ্রনাথ সেনগুপ্তের নবান্ন কবিতাটি তার মরুমায়া গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। একদিকে বাংলার কৃষকের স্বপ্ন ও স্বপ্ন ভঙ্গের বেদনাময় বাস্তবতা এই কবিতায় শিল্প অবয়ব লাভ করেছে, অপরদিকে কৃষক আর পাকা ধানের প্রতীকে কবির আপন সৃষ্টির ধ্বংস হওয়ার বেদনা দতিত হয়েছে। জনৈক বন্ধুর সঙ্গে কবিতার মনের দুঃখ কথা বলে চলেছেন, এমন ভঙ্গি ব্যবহার করে কবিতাটির সূচনা। কবির সেই বেদনা কাহনে উঠে এসেছে তার ক্ষেত ভরা পাকা ধান কিভাবে এক রাতে ধ্বংস হয়ে গেছে সেই কথা। ফসল কাটার সময় সমাগত বিবেচনা করে কৃষক কবির বাড়ি সেজে উঠেছিল আলপনায়। গোলাঘর মেরামত করে ধান সংগ্রহের সকল আয়োজন হয়েছিল সম্পন্ন। একদিকে বাড়িতে এত সব আয়োজন আর অন্যদিকে মাঠে ফসল কাটার প্রতীক্ষা, এ যেন বাংলার কৃষক জীবনের অকৃত্রিম রূপায়ণ। কৃষকেরা মাসের পর মাস ধরে রক্ত জল করা শ্রমে চারাগাছ থেকে তিল তিল করে বড় করে তোলে পাকা ধান। এই সময় জুড়ে বিভিন্ন প্রকৃতি সৃষ্ট ও মনুষ্য সৃষ্ট দুর্যোগের আশঙ্কায় দুলে ওঠে তাদের হৃদয়। তবু তারা স্বপ্ন দেখে, বিভোর হয় আসন্ন সুখময় দিনের কল্পনায়। কবিও একইভাবে ধান কাটার অপেক্ষায় দিন গুনেছেন। অগ্রহায়ণ মাসে দুর্বিপাক ঘটার শঙ্কা না থাকায় ভেবেছেন ফসলগুলো আরেকটু পরিপক্ক হলে তবে কাটবেন, কিন্তু তার আগেই তার পাকা ধানে মই পড়ে গেছে। কিন্তু মই দেওয়া তো কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, তবে কি কবি কারো শত্রুতার শিকার? এই প্রশ্নের উত্তর কবিতায় নেই। এর কারণ অনুসন্ধানের তাগিদ তিনি অনুভব করেননি, কিন্তু তা সত্ত্বেও কবির দুঃখ শেষ হয় না। কবির এই কষ্টের কথা শোনার ধৈর্য কারো হয় না। কবির বন্ধুর অসহিষ্ণুতা থামিয়ে দেয় কবিকে। ফসল হারিয়ে নিঃস্ব হওয়ার এই অমোঘ বাস্তবতা শেষ পর্যন্ত পরিণত হয় এক অসমাপ্ত গল্পে। এভাবেই বেদনার রেশ টেনে নবান্নের আনন্দ মুছে দিয়ে সমাপ্ত হয় কবিতাটি। কবিতাটির একটি প্রতীকী তাৎপর্য লক্ষণীয়। পাকা ধানের প্রতীকে কৃষকের রূপকল্পে যতীন্দ্রনাথ আপন সৃষ্টিকে তার নিজের করে পেতে চান, কিন্তু সেই সৃষ্টিকর্ম যখন সমালোচিত হয়, সঠিকভাবে মূল্যায়িত হয় না, তখন কবি বেদনাহত হন। পাকা ধান নষ্ট হওয়া ঋতুসম্বল কৃষকের সঙ্গে নিজের সাদৃশ্য খুঁজে পান তিনি। এভাবে এক স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি নিয়ে যতীন্দ্রনাথ তার অনুভবকে শিল্পায়িত করেছেন আলোচ্য নবান্ন কবিতায়। কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এর পর্ব বিভাগ মুখ্যত 6+6+6+2 অর্থাৎ চরণের শেষে দুই মাত্রার একটি পর্ব বিদ্যমান।
অবশ্য কোনো কোনো চরণে এর ব্যতিক্রমও পরিলক্ষিত হয়। বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন করে ফেলো।